আসসালামু আলাইকুম। সামনেই আমাদের আইবিবি পরীক্ষা, তাই আমাদের প্রিপারেশন নেওয়া দরকার। ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে। তাই আজকে আমি আইবিবি রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস সিলেবাস নিয়ে কিছু ডিসকাস করব। রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক বিষয়টা আমাদের সবারই জানা আছে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানে অনেক ধরনের ঝুঁকি থাকতে পারে। সেই ঝুঁকি ব্যবসায় লস হতে পারে, ব্যাংকে লাভ লস প্রফিট হতে পারে, ব্যাংকের ইন্টারনাল এক্সটার্নাল বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। সেই প্রবলেমগুলোকে আমরা কিভাবে সলভ করব, সলভ করে এটা উত্তরণের প্রসিডিওর বের করাই হলো আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। এখন রিস্ক ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এর সিলেবাস সম্পর্কে আমরা জানতে মডিউল এ তে আছে ইন্ট্রোডাকশনে বলা আছে কিভাবে আমরা রিস্ক সম্পর্কে জানতে পারবো, রিস্ক বিষয়টা কি এই বিষয়ে আলোচনা করা হয়েছে। রিস্কের স্ট্র্যাটেজি, রিস্ক অ্যাসেসমেন্ট, ট্রিটমেন্ট এসব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে জাস্ট প্রাইমারি ডিসকাশন, এখান থেকে আমাদের এক সেট কোশ্চেন আসতে পারে বা সর্বোচ্চ 2টা কোশ্চেন আসতে পারে, ছোট টিকাও আসতে পারে। রিস্ক ম্যানেজমেন্ট স্কোপ, রিস্ক ম্যানেজমেন্ট কি, রিস্ক ম্যানেজমেন্ট স্কোপ কি, এই বিষয়টি নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। মডিউল এতে গেল। এখন মডিউল বি তে আছে রিস্ক আইডেন্টিফিকেশন এন্ড প্রসেস। এখন এখানে রিস্ক কিভাবে আমরা আইডেন্টিফাই করব এবং কিভাবে এটাকে অ্যাসেস করা হয় বিষয়কে আলোচনা করা হয়েছে। যেমন এখানে কালচার অফ রিস্ক আইডেন্টিফিকেশন, প্রসেস অফ রিস্ক আইডেন্টিফিকেশন, ক্যাটাগরাইজেশন অফ রিস্ক, ফিনান্সিয়াল রিস্ক, এসব সম্পর্কে আলোচনা করা হলো। যাই হোক, এখানে রিস্ক আইডেন্টিফিকেশন প্রসেস সম্পর্কে আমরা জানবো। রিস্ক আইডেন্টিফিকেশন প্রসেস সম্পর্কে আমরা জানলে রিস্ক ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এর অনেক বিষয় সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে। এখানে আবার কিছু সিলেকশন অফ সিগনিফিক্যান্স রিস্ক ফর দ্য এন্টারপ্রাইজ, এসব সম্পর্কে আমরা জানবো। যে ছোট একটাই আছে কি রিস্ক ইন্ডিকেটরস, এটা বিষয়টা টিকাও থাকতে পারে। সো আমাদের ছোট ছোট বিষয় সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এখন রিস্ক ম্যানেজমেন্ট মডিউল সি তে আছে রিস্ক ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিস এন্ড চেকলিস্ট। রিস্ক ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি চেকলিস্ট এটা হলো একটা প্রতিষ্ঠান বা একটা ব্যাংকের হাইস্ট পর্যায়ের বা কন্ট্রোলিং পর্যায়ের তারা কিভাবে এই প্রতিষ্ঠানকে রিস্ককে ম্যানেজ করবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিভিন্ন যেমন রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন আছে, রোলস এন্ড ফাংশন। এখন রোলস এন্ড ফাংশন রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন একটা ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের রোলস এন্ড ফাংশন এসব সম্পর্কে আমরা যদি স্বাভাবিক একটা কনসেপ্ট নিই তাহলে আমরা সুন্দর গুছিয়ে পরীক্ষায় লিখতে পারবো। এই যে রোল অফ ডিরেক্টর, এই যে একই বিষয়, বোর্ড অফ ডিরেক্টর কি বিষয় নেয়, রোল অফ বোর্ড, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। যেমন একটা প্রতিষ্ঠানে মানি লন্ডারিং হতে পারে, ব্যাংকে যে মানি লন্ডারিং অ্যাক্টিভিটিসকে রিডিউস করার জন্য ব্যাংক কি ধরনের পদক্ষেপ নেবে, কি ধরনের কমিটি আছে, এসব বিষয়েই কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি চেকলিস্টের মধ্যে পড়ে। সো আমরা এই বোর্ড অফ ডিরেক্টরদের কি রেসপন্সিবিলিটিস, যেমন চিফ রিস্ক অফিসার সম্পর্কেও আমাদের অ্যাপয়েন্টমেন্ট রেসপন্সিবিলিটি, সব বিষয়ে আমরা যদি ধারণা নেই তাহলে আমরা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবো, টেনশন করার কোনো দরকার নেই। মডিউল ডি তে আছে, মডিউল ডি তে কি আছে, অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট। আসলে অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্টটা হলো রিস্ক ম্যানেজমেন্টের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, প্রকারভেদ আছে। এই প্রকারভেদের ভিতরে একটা অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট। যে প্রথমে আমরা ইন্ট্রোডাকশন টু রিস্ক ছিল, সেখান থেকে আমরা মডিউল এতে ছিল, সেখান থেকে আমরা রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো, রিস্ক ম্যানেজমেন্টের ক্যাটাগরি জানবো, ক্লাসিফিকেশন জানবো। ওখান থেকে কিন্তু আমাদের এখানে অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে একটা ধারণা চলে আসবে। এখানে ভিতরে কি আছে, অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট কম্পোনেন্ট এন্ড ফ্যাক্টরস, এই তিনটা সম্পর্কে আমরা আমরা যদি ধারণা নিই সুন্দর করে আমরা নিজের মতো করে লিখতে পারবো।
যে অপারেশনাল রিস্ক আইডেন্টিফিকেশন, প্রসিডিওর, মেজারমেন্ট, কন্টিনজেন্সি অনেকটা সেম, অনেকটা কাছাকাছি। অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট রিস্কটা মেইনলি পরিচালনা পর্ষদ বা বোর্ড অফ ডিরেক্টররা বা পলিসি মেকাররা ব্যাংকিং বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এই অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট অ্যাভয়েড করার জন্য, সিস্টেম কমানোর জন্য কি কি ধরনের পদক্ষেপ নেয়, রিস্ক থেকে বেরিয়ে কিভাবে একটা প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটানো যায়, প্রতিষ্ঠানকে ঝুঁকিমুক্ত করা যায়, প্রতিষ্ঠানকে লাভের দিকে নেওয়া যায়, এটা হলো অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট। এখন মডিউল ইতে আছে কি এখানে আছে, মডিউল ইতে আছে হলো স্টেপস অফ ইআরএম ইমপ্লিমেন্টেশন। এখানে দেখেন প্ল্যানিং এন্ড ডিজাইনিং, প্ল্যানিং, বেঞ্চমার্কিং, মেজারিং অফ মনিটরিং, লার্নিং, রিপোর্টিং, মানে রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন রিস্ক মিনিমাইজ করার জন্য কি কি ধরনের মনিটরিং প্রসেস, লার্নিং এবং কি কি ধরনের পদক্ষেপ নিলে এই রিস্ক ম্যানেজমেন্ট মিনিমাইজ করা যায়, এই সব স্টেপ সম্পর্কে এখানে বলেছে। কোয়ান্টিটেটিভ স্ট্রেস টেস্টিং, যেমন স্ট্রেস টেস্টিং করলে কিন্তু স্ট্রেস টেস্টিং কিন্তু মানুষের উদ্বিগ্ন, মানুষের টেনশন, এইসব বিষয় নিয়ে স্ট্রেস টেস্টিং করা হয়। এমপ্লয়ীদের ভিতরে একটা ইমপ্লিমেন্ট করতে পারে একজন এমপ্লয়ির কি ধরনের কাজের চাপ বেশি বা কম, বা কোন ধরনের পদক্ষেপ নিলে ব্যাংকের জন্য ভালো হবে, এই যে কোয়ান্টিটেটিভ স্ট্রেস টেস্টিং এর সব সম্পর্কে কিন্তু বলা হয়েছে। এগুলো গবেষণা বা ইমপ্লিমেন্টেশন করা কিন্তু একটা ব্যাংকের পরিচালনা পর্ষদের বা একটা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বা সেন্ট্রাল ব্যাংকিং এর বা পলিসি মেকিং এর ভিতর থেকে থাকে। তারপরে মডিউল এপা আছে যে পলিসি ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্ট অফ রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। দেখেন এখানে কি আছে, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট। ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে যদি আমরা জানি তাহলে যে ক্রেডিট অপারেশনস এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস একটা সাবজেক্ট আছে এআইবিবি তে, এখানে এটা কভার হয়ে যাবে। যে অ্যাসেট লায়াবিলিটি রিস্ক ম্যানেজমেন্ট, এই টপিকসটা কিন্তু অন্যান্য জায়গায় আছে, যেমন ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে, যে অ্যান্টি মানি লন্ডারিং সম্পর্কে আমাদের জানাই আছে। এই বিষয়গুলো কিন্তু আমরা ধারণা নিলে নিজেদের মতো করে লিখতে পারবো, তো টেনশনের কোনো কারণ নেই। মডিউল যেটা আছে ইমপ্লিমেন্টেশন অফ বেসেল অফ ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক, এখানে মেইনলি ইন্টারন্যাশনাল পর্যায়ে কি কি ধরনের পদক্ষেপ নিতে পারে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ব্যাংকে এই ঝুঁকিগুলো মোকাবেলা করার জন্য। দেন বেসেল, আমরা যদি বেসেল 3 সম্পর্কে ধারণা নিই, সেখানে আমরা টায়ার 1, টায়ার 3, সুপারভাইজারি রিভিউস, রিস্ক অ্যাসেট ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা ধারণা দিতে পারবো। যে বেসেলের বিষয়গুলো কিন্তু যে আইসিসি টুলস, আইসিসি টুলস, এসব বিষয়গুলো মার্কেট ডিসিপ্লিন, লিকুইডিটি কাভারেজ, এসবগুলো দ্যাট মিনস আমরা বেসেল সম্পর্কে যদি করতে পারি বা কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারি, তাহলে মডিউল জি কমপ্লিট হবে। তো বিষয়টা এই সাবজেক্টটা অনেক কঠিন মনে হলেও কঠিন, আবার সহজ মনে হলেও সহজ। আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে গেলে আমরা পরীক্ষা ভালো লিখতে পারবো। থ্যাংক ইউ। আমার ডিসকাশন থেকে ন্যূনতম ধারণা পেয়ে থাকলে ভালো লাগবে। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।